হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে যে মুভিটি নিয়ে আসছি সেটা 2023 সালে মুক্তি পাওয়া লিটিল বোন জোন। অসাধারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যার পদে পদে রয়েছে মাথা নষ্ট করা টুইস্ট। তাই কথা না বাড়িয়ে চলুন মুভির দিকে। শুরুতেই আমরা মেসিকে দেখতে পাই। সে একটি জন্মদিনের কেক তৈরি করছে। আজ তার পিতার জন্মদিন। সেখানে তার মা রোজিও চলে আসে। তার মা এসে তাকে কেক বানানোর কাজে সহযোগিতা করতে থাকে। তারপর তারা দুজন হাসি ঠাট্টার মাধ্যমে তারা কেকটি প্রস্তুত করে। রোজ আর মেইজির ভিতরে সম্পর্কটা খুব দারুণ। বাকি 8-10টা পরিবারের মতো তাদের সম্পর্কটা মা মেয়ের মতো নয়, বন্ধুত্ব সুলভ। একে অপরের বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। কেকটি তারা প্রস্তুত করে তার বাবার কাছে নিয়ে আসে। কিন্তু তার বাবা হচ্ছে একজন প্যারালাইসিস রোগী। তিনি সারাদিন হুইল চেয়ারে বসে থাকেন, কথা বলতে পারেন না। আর তাকে দেখাশোনা করেন তার স্ত্রী রোজ। রোজের হাজব্যান্ডের জন্মদিনে রোজ তার হাজব্যান্ডকে একটি গিফট দেয়। গিফটটি মূলত ছিল একটি চাকুর সেট, যেটা কোনো একটা প্রাণীর হাড় দ্বারা তৈরি। গিফটটি দেখার পর তার বাবার মুখের এক্সপ্রেশন দেখে মনে হয় যে তিনি এটা পছন্দ করেননি, কিন্তু তারপরও তারা সেই জিনিসটা ইগনোর করে। তারপর তারা সবাই মিলে সেই জন্মদিন উদযাপন করতে থাকে। রোজের হাজব্যান্ডের ইনজেকশন দেওয়ার সময় হলে রোজ একটি ইনজেকশন তার স্বামীকে পুশ করে দেয়। স্বাভাবিকভাবে যেহেতু প্যারালাইসিস রোগী, নিয়মিত ওষুধ ইনজেকশন এগুলো তো নিতেই হবে। তারা যখন একসাথে খাওয়া দাওয়া করছিল তখনই তাদের দরজায় কেউ আসে। রোজ আর মেজি স্বাভাবিকভাবে গেটে যায়, জিজ্ঞাসা করে কে। রোজ দেখে বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর তার পাশে পড়ে রয়েছে একটি নিথর দেহ। বাইরে থাকা ছেলেটি বারবার বলতে থাকে যে আমার ভাইকে বাঁচান, আমার ভাইকে বাঁচান, আমার ভাই মারা যাচ্ছে, তাড়াতাড়ি গেট খুলুন। রোজও খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় আসলে সে কি করবে। এমনিতেও তারা একটি নির্জন এলাকায় থাকে। কি যেন ভেবে চিন্তে রোজ গেটটি খুলে দিল। বাইরে থেকে সেই ছেলেটি তার ভাইকে টেনে নিয়ে ঘরের ভিতরে নিয়ে আসলো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, রোজ একজন অবসরপ্রাপ্ত নার্স। তো লোকটিকে ঘরে ঢুকানোর পর রোজ একটু চেক করে দেখতে লাগলো যে আসলে লোকটি জীবিত আছে কিনা। হ্যাঁ, লোকটি জীবিত আছে, কিন্তু তার একটু ইন্টারনাল ইনজুরি হয়েছে। তার পেটের ভিতরে একটি রড ঢুকানো। সেটা দেখার পর রোজ ওই ছেলেকে বলতে থাকে যে তোমার ভাইয়ের চিকিৎসা এখানে হবে না, ক্ষতটা বেশ গভীর, যার জন্য তোমাদের হাসপাতালে যেতে হবে। রোজ এটাও জানায় যে হাসপাতাল এখান থেকে 120 মাইল দূরে। স্বাভাবিকভাবে তাদের হাতে কোনো সময় না থাকায় রোজ বাধ্য হয় সে লোকটিকে নিজের ট্রিটমেন্ট করার জন্য, যার জন্য তারা সবাই মিলে সে লোকটিকে তাদের ডাইনিং টেবিলে নিয়ে আসে। ডাইনিং টেবিলে আসার পর রোজ কেচি দ্বারা তার শরীরের জামাটি কেটে ফেলে। রোজ তার মেয়ে মেসিকে জানায় তার কাজে একটু হেল্প করার জন্য। মেসিকে বলে যে ক্ষত স্থানটি চেপে ধরার জন্য, যাতে রক্তপাত কম হয়। আর সেখান থেকে সে রডটি তিনি টান দিয়ে বের করে ফেলেন। রোজ রডটি বের করার পর সে ক্ষতস্থানটিতে সেলাই করে দেয়। সেলাই শেষে তার ভাইকে জানায় যে তোমার ভাই এখন বিপদমুক্ত, তুমি এখন যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো, তোমার ভাইকে নিয়ে আর কোনো চিন্তাই করা লাগবে না, তোমার ভাই এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো যথারীতি রোজের কথা মতো সেই ছেলেটি ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পর সে তার হাত মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নেয়। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে তার ভাইকে সোফার উপর শুয়ে রেখেছে, আর তার জন্য রোজ মেজি ডিনারের ব্যবস্থা করেছে। তো সেই ছেলেটি কথা না বাড়িয়ে ডিনারে বসে পড়ে। স্বাভাবিক কৌতূহলবশত রোজ জিজ্ঞাসা করে যে আসলে তোমাদের সাথে কি হয়েছিল, এমন অবস্থা কি করে হলো। ছেলেটি জানায় যে তার নাম হচ্ছে ম্যাটি আর তার ভাইয়ের নাম হচ্ছে জ্যাক। তারা গাড়ি করে ফিরতেছিল, হঠাৎ পথিমধ্যে নির্জন এলাকা তাদের উপর ডাকাত আক্রমণ করে, যার ফলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টে তার ভাই আহত হয়। আর ডাকাত দলের কাছ থেকে বাঁচার জন্য আমি আমার ভাইকে সঙ্গে করে এখানে নিয়ে আসি। তো রোজিও জানায় যে তুমি খুব ভালো কাজ করেছো। তারে আরও কিছু প্রশ্ন করা হয় যে তোমার বাসা কোথায়, তোমরা কি করো, কিন্তু ম্যাটের উত্তর সন্তুষ্টজনক ছিল না। আর তার আচার আচরণ স্বাভাবিক মানুষের মতো ছিল না। সে আসলে কিছুটা প্রতিবন্ধী ধরনের। সে বড় হয়েছে ঠিকই, কিন্তু তার বুদ্ধির বিকাশ ঘটে নাই। ততক্ষণে তার ভাই জ্যাকের জ্ঞান ফিরে আসে। ম্যাটি দৌড়ে যায় তার ভাই জ্যাককে জড়িয়ে ধরে। তখন তারা সবাই মিলে জ্যাককে ডিনার টেবিলে ওয়েলকাম জানায়। জ্যাকও কথা না বাড়িয়ে ডিনার টেবিলে বসে পড়ে। আর তখনও স্বাভাবিকভাবে জ্যাক তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে, আসলে আপনি যে কাজটা করেছেন এখনকার সময় এ ধরনের কাজ কেউ করে না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আজ সন্ধ্যা থেকে বাইরে খুব ঝড় হচ্ছে। রোজি জ্যাকদের প্রস্তাব জানায় যে আজকের রাতটা তারা চাইলে এখানেই থেকে যেতে পারে, কিন্তু জ্যাক জানায় তাদের একটি জরুরি কাজ আছে, তারা এখনই বের হয়ে যাবে। তখনই সে তার ফোনটা বের করে দেখতে পায় এখানে কোনো নেটওয়ার্ক নাই। রোজও জানায় এখানে কোনো নেটওয়ার্ক নাই, একটি টেলিফোন বুথ আছে যেটি এখান থেকে প্রায় 10 মাইল দূরে। তো জ্যাক জানায় যে আমাদের আজকেই চলে যেতে হবে, আমাদের জরুরি কাজ আছে। রোজও প্রস্তাব জানায় যে আপনি হাত মুখ ধুয়ে নেন, ফ্রেশ হয়ে নেন, তারপরে ভাবা যাবে। রোজের কথা মতো জ্যাক ওয়াশরুমে চলে আসে। আসার পর তাদের সঙ্গে থাকা ব্যাগটি খুলে দেখে তার ভিতর কি যেন সে একটি খুঁজছিল, কিন্তু কোনো কিছু না পেয়ে সে ম্যাটিকে ওয়াশরুমে ডাকে। ম্যাটি ওয়াশরুমে ঢোকা মাত্রই জ্যাক তার গলা চেপে ধরে, তাকে বলতে থাকে যে টাকার ব্যাগটি কোথায়। ম্যাটিও ভয়ে ভয়ে জানায় যে মনে হয় আমি টাকার ব্যাগটা ভুলে এই ব্যাগটি নিয়ে এসেছি। তো জ্যাক আবার তাকে প্রশ্ন করে যে আমাদের বিষয়ে এদেরকে তুমি কি বলেছো। তো ম্যাটি বলে শুধু আমাদের নামটাই বলেছি, আর কিছু বলেনি। জ্যাক তার ভাইকে বোঝাতে থাকে যে আসলে আমরা টাকাটা ঠিক সময় ডেলিভারি না দিতে পারলে আমাদেরকে তারা মেরে ফেলবে। ভাইয়া, তুমি যদি ভুল করো তাহলে আমাদের দুইজনকে পস্তাতে হবে, তোমার জন্য আমি এত কষ্ট করতেছি। এসব বলে তার ভাই ম্যাটিকে
রোজকে বোঝাতে থাকে। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে আসলে তারা কোনো সাধারণ লোক নয়, তারা হয়তো কোনো মাফিয়া বা গ্যাংস্টারের লোক। তারপর তারা দুজন প্ল্যান করে যেহেতু তাদের কাছে গাড়ি নাই সেহেতু এই মহিলার কাছ থেকে গাড়িটি নেওয়া লাগবে। অন্যদিকে রোজি ও তার মেয়ে তাদের জন্য রুম রেডি করছিল। হঠাৎ করে নিচে চিল্লাচিল্লির শব্দ শুনে তারা দুজন তাড়াহুড়ো করে নিচে চলে আসে। এদিকে ম্যাটি জেদ করে কান্নাকাটি করছে, আমার ওই জিনিসটা এনে দাও, আমার ওই জিনিসটা এনে দাও, এটা আমার লাগবে। রোজ নিচে নেমে এসে তাদের এই দুইজনের কর্মকাণ্ড দেখতে থাকে। ম্যাটিও জোরে জোরে চিৎকার করতে থাকে। জ্যাক রোজকে জানায় যে তার একটি জিনিস গাড়িতে থেকে গেছে, যেটা তাকে না এনে দেওয়া পর্যন্ত সে এভাবেই কান্নাকাটি করতে থাকবে। রোজও জানে যে বৃষ্টি ঝড় বাদলে বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এটি শুনে ম্যাটি নিচে মাটিতে গড়াগড়ি করতে থাকে ছোট বাচ্চাদের মতো। রোজও তাকে শান্ত করার জন্য তার কাছে আসে, তাকে বোঝাতে থাকে যে জোরে জোরে নিঃশ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে, আমি এনে দেবো তোমাকে, তোমার যেটা প্রয়োজন আমি তোমাকে এনে দিব। এভাবে ছোট বাচ্চাদের যেভাবে শান্ত করায় সেভাবেই তাকে শান্ত করে। এদিকে রোজের হাজবেন্ড সবকিছুই দেখে বুঝতে পারছে যে আসলে কি ঘটছে, কিন্তু তার কিছুই করার নাই। রোজ ম্যাটিকে শান্ত করায় তাকে ঘরে নিয়ে আসে। আর বাইরে যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে তা থামবার নামই নাই, মনে হচ্ছে না যে আজকে রাতে কোনোভাবে সেটা থামবে। এদিকে জ্যাক তার ভাইকে বিছানায় ঘুম পড়তে বলে সে বাইরে চলে আসে। জ্যাক আর রোজ তারা দুজন যাচ্ছে তাদের সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির নিকট, ম্যাটি যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা আনার জন্য। কিন্তু তাদের প্ল্যানটা তো ভিন্ন। জ্যাক মূলত যাচ্ছে সে টাকার ব্যাগটি আনার জন্য। ম্যাটি যে রুমে ঘুমিয়ে আছে সে রুমে রোজ তালা লাগিয়ে দেয়। স্বাভাবিকভাবে জ্যাক জিজ্ঞাসা করে যে আপনি আমার ভাইয়ের রুমে তালা লাগাচ্ছেন কেন? রোজ বলে এটা আমার মেয়ের সেফটির জন্য। তারপর রোজ তার মেয়েকে বোঝায় যে কোনো মতেই যেন গেট না খুলতে, আর যাই কিছু হোক না কেন তুমি যেন তোমার বাবার সঙ্গ কখনোই ছেড়ো না। এই বলে রোজ মেসিকে রেখে তারা দুজন বাসা থেকে বেরিয়ে পড়ে। তারা সে ঘটনাস্থলে চলে আসে যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছিল। সেখান থেকে জ্যাক গাড়িতে থাকা ব্যাগটি টেনে বের করবার চেষ্টা করে, কিন্তু ব্যাগটি জোরে টান দেওয়ায় জ্যাক পিছনের দিকে পড়ে যায় আর তার পেটের ক্ষতস্থানের কারণে চিৎকার দিয়ে ওঠে। রোজও তাড়াহুড়া করে তার কাছে চলে যায় তাকে হেল্প করবার জন্য, কিন্তু হঠাৎ করে রোজের চোখ গাড়ির দিকে যায়। গাড়ির ভিতরে রয়েছে একটি লাশ। রোজের আর কোনো কিছু বোঝার বাকি থাকে না। জ্যাক ব্যাগের ভিতর থেকে তার বন্দুকটি বের করে রোজকে বন্দুকের মাথায় নিয়ে নেয় আর তাকে ফোর্স করে গাড়ি চালিয়ে টেলিফোন বুথে নিয়ে যাওয়ার জন্য। রোজের আর কোনো উপায় না থাকায় সেও ঠিক তেমনটিই করে। রোজকে গাড়ির ভিতরে একা রেখে জ্যাক টেলিফোন বুথে যায় কথা বলার জন্য। সেখানে সে তার বসের সাথে কথা বলছে। কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে লোকটি মারা গেছে সেও তাদের সাথেই ছিল। তার কাছ থেকে এই টাকার ব্যাগটি লুট করে সে তার বসকে দিবে, কিন্তু প্রথমধ্যে গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে সেটা আর সম্ভব হয়নি। অপরদিকে মেসি ও ম্যাটি তারা দুজন একে অপরের ভিতরে কথা বলছে দরজার এপাশ ওপাশ থেকে। কথা বলতে বলতে এক পর্যায়ে মেসির কি যেন মনে হয়, সে সোজা দরজা খুলে দেয়। দরজা খুলে সে ম্যাটির রুমে প্রবেশ করে। তারপর ম্যাটিও বেরোয় আসে ঘর থেকে। বেরোবার পর তারা দুজন ঘরটি একটু এক্সপ্লোর করে দেখতে থাকে। মেসিও বলতে থাকে যে এটা আমাদের কিচেন রুম। মানে দুজনের ভিতরে কথাবার্তায় তাদের ভিতরে একটা সখ্যতা গড়ে ওঠে। ম্যাটি একটি রুম দেখে সেই রুমে প্রবেশ করার চেষ্টা করলে মেসি জানায় এই রুমটি লক থাকে, এটা আমার আম্মুর পার্সোনাল রুম, এই রুমে কাউকে যেতে দেয় না। তারপর মেসি তাকে তার বেডরুমে নিয়ে আসে। সেখানে আসার পর তাকে বিভিন্ন জিনিস দেখাতে থাকে, বিভিন্ন বইপত্র, রেডিও এসব দেখাতে থাকে আর কি। রেডিওটা অন করা মাত্র তখন একটি খবর সেখানে চলতে থাকে। খবরে ব্রডকাস্ট করা হয় যে পুলিশ দুইজন আসামিকে খুঁজছে, আর যার বর্ণনা জ্যাক ও ম্যাটির সাথে সম্পূর্ণ মিলে যায়। এটা শোনার পর দ্রুত ম্যাটি সে রেডিওটি অফ করে দেয়। মেসিরও আর বুঝতে বাকি থাকে না এরাই সে দুইজন। ম্যাটিও মেসিকে বোঝাতে থাকে যে আসলে এগুলো সব মিথ্যা কথা, তুমি যা ভাবছো এরকম কিছু না। মেসিও ম্যাটির কথা কোনো উত্তর না দেয় সেখান থেকে উঠে সে রুম থেকে চলে যায়। সবকিছু বুঝতে পারার পর মেসি তার বাবাকে নিয়ে একটু সেফ লোকেশনে যাবার চেষ্টা করছিল, তো তখনই সেখানে জ্যাক আর রোজ চলে আসে। আসে বন্দুকের মাথায় তাদের সবাইকে জিম্মি করে নেয়। রোজও বলতে থাকে তোমার যা খুশি করো, কিন্তু আমার ফ্যামিলির কোনো ক্ষতি করো না। তখন জ্যাক ম্যাটিকে ডাক দেয়। তারপর তারা দুজন মিলে সবাইকে একটি রুমে জিম্মি করে ফেলে। রোজ, মেসি ও তার পিতা সবাই খুব ভীত অবস্থায় ছিল তখন, আর জ্যাকও তাদেরকে বন্দুকের মাথায় ভয় দেখাচ্ছিল। আপনারা যদি আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে কিন্তু আমি সবাইকে মেরে ফেলবো। আপনারা আমাদের অনেক সাহায্য করছেন, যার ফলে আমি আপনাদের কিছুই করব না, কিন্তু চালাকি করবার চেষ্টা করলে একজনও বেঁচে থাকবে না। এদিকে রোজ জানায় যে তার স্বামীর ইনজেকশন নেবার সময় হয়েছে, তাই জ্যাক রোজকে ম্যাটির সাথে পাঠিয়ে দেয়। রোজ ইনজেকশন রেডি করার সময় ম্যাটিকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এক কথায় তার ব্রেনটা ওয়াশ করার চেষ্টা করে যে দেখো তোমার ভাই তো খুব খারাপ একটা লোক, তুমি তো খুব ভালো একটা ছেলে, তুমি এসব কেন করছো? এর চেয়ে বরং তুমি এখানে থেকে যাও, আমি তোমাকে আমার ছেলের মতো মানুষ করব। সে কখনোই তোমাকে ভালোবাসেনি, সে কখনোই তোমাকে পছন্দ করে না, সে শুধু তোমাকে ব্যবহার করছে। এসব বলে যাওয়ার সময় রোজ তাদের একটি শটগান দেখতে পায়, কিন্তু ততক্ষণে তাদের বাসার সামনে একটি পুলিশের গাড়ি চলে এসেছে। এটা দেখে জ্যাক তো আরো বেশি ঘাবড়ে যায়। বন্দুকের মাথায় মেসিকে নিয়ে নেয় আর রোজকে বলতে থাকে যে তুমি সবকিছু সামলে নিও, নাইলে কিন্তু তোমার মেয়ে আর জীবিত থাকবে না। তার ভাইকে বলে এক জায়গায় লুকাইতে। সে নিজেও এক জায়গায় মেসিকে নিয়ে লুকিয়ে পড়ে আর রোজ যায় দরজাটি খুলবার জন্য। নিজেকে সামলে রোজ দরজাটি খোলে। দরজাটি খোলার পর পুলিশ অফিসার বলে আমি কি ভিতরে আসতে পারি? রোজ স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ ভিতরে আসুন।
ভিতরে আসার পর পুলিশ অফিসারের কাছে রোজ তার আসার কারণটি জানতে চায়। অফিসার জানায় যে আমাদের এখানে দুইজন সাসপেক্টকে আমরা খুঁজতেছি। আসলে মূলত তারা দুজন হচ্ছে আসামি, যাদেরকে লাস্ট এই এরিয়ার দিকেই দেখা গেছে আর কি। তাই আমি একটু খোঁজ খবর নিতে আসলাম যে আপনারা ঠিক আছেন কিনা। তারপরে ভিতরে ঢোকার পর পুলিশ অফিসার জানতে চায় যে আপনারা কি দুইজনই থাকেন? উত্তরে রোজ জানায় জি, আমি আমার হাজবেন্ড আমরা দুজনেই এখানে থাকি। রোজের হাজবেন্ড কি যেন বলার চেষ্টা করছিল কিন্তু পারছে না। অফিসার রোজের কথায় কেমন জানি অসঙ্গতি খুঁজে পায়। তারপর জানতে চায় আপনারা তো লোক দুইজন, টেবিলের প্লেট 3টা কেন? রোজ পরিস্থিতি সামলে বলে যে আসলে আমাদের একটি ছেলে ছিল যে মারা গেছে। আজ আমার হাজবেন্ডের জন্মদিন, যার কারণে আমরা দুজনই তাকে খুব মিস করছিলাম, এই জন্য আরেকটি প্লেট সাজিয়েছি। এসব শুনে অফিসার চলে যাওয়ার সময় রোজের হাজবেন্ড তার হাতটি কোনোভাবে অফিসারের গায়ে স্পর্শ করায় আর কি যেন বলার চেষ্টা করছে। তখনই রোজ এসে সে পরিস্থিতিটি সামলে নেয়। অফিসার সেখান থেকে চলে যাওয়ার সময় আবার কি মনে করে ঘুরে দাঁড়ায় যে আপনি বলেছিলেন যে আপনার একটি ছেলে আছে, মারা গিয়েছে, ছেলেটির নাম কি? তো রোজও বানিয়ে একটি মিথ্যা নাম বলে দেয়। তখন অফিসার রোজকে একটি ছবি দেখায়, যে ছবিতে মেসি ও মেসির পিতা একসাথে দাঁড়িয়ে। এটি তখন রান্নাঘর থেকে অফিসার চুরি করে নিয়েছিল। এবার তো রোজ পুরো হতভম্বই হয়ে যায় যে এবার কি উত্তর দিবে। তখনই পাশের রুম থেকে রোজের হাজবেন্ড হুইল চেয়ারে কোনোভাবে নিজেকে সামলে সামনের রুমে এসে হেল্প বলে চিৎকার করে। এটি শোনা মাত্র জ্যাক পাশের রুম থেকে পুলিশ অফিসারের উপর আক্রমণ করে দেয়। জ্যাক আহত হয়, পুলিশ অফিসারের সাথে পেরে উঠছিল না। খুব সহজে পুলিশ অফিসার জ্যাককে ধরাশায়ী করে ফেলে আর মারামারি এক পর্যায়ে পুলিশ অফিসার জ্যাককে অজ্ঞান করে ফেলে। পুলিশ অফিসারটি কোনোভাবে নিজেকে সামলে উঠে বসে জিজ্ঞাসা করে আপনারা সবাই ঠিক আছেন তো? তখনই রোজের বাসা থাকা সে শটগানটি নিয়ে রোজ সরাসরি গুলি করে পুলিশ অফিসারের গলায়, আর যার ফলে তার সেখানেই মৃত্যু হয়। আর তার বন্দুক দিয়ে জ্যাককে আবার মেরে অজ্ঞান করে দেয়। মানে হঠাৎ করে ঘটনাটি কেমন উল্টা ঘটে গেল। তারপর রোজ তার স্বামীকে দেওয়ার ইঞ্জেকশনটি নিয়ে সরাসরি স্বামীর ঘাড়ের ভিতরে পুশ করে দেয়। রোজ তার হাজব্যান্ডকে পাশের একটি রুমে নিয়ে যায়। পাশের রুমে নিয়ে যাওয়ার পর রোজ বলতে থাকে দেখো তোমার জন্য আমার কত কি করতে হচ্ছে, কি হওয়ার কথা আর কি হয়ে যাচ্ছে, সম্পূর্ণ মুভিটি উল্টা কেমন যেন ঘুরে গেল। তখন রোজ তার মেয়ের কাছে আসে। এসব দেখে তার মেয়ে মেসি একবারে ভয়ে আতঙ্কিত। রোজ তার মেয়েকে সান্ত্বনা দিয়ে থাকে যে তোমার মা আছে, কিচ্ছু হবে না, আমি সব সামলে নিব। রোজ তার বেসমেন্টের ভিতরে জ্যাক আর মেডিকে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখে। তারপর তার ঘরে থাকা পুলিশের লাশটি পুলিশের গাড়ির পিছনে ঢুকায় আর সে তার মেয়েকে নিয়ে ড্রাইভ করে চলে যায় সে অ্যাক্সিডেন্ট হওয়ার স্থানে। সেখানে যাওয়ার পর পুলিশের গাড়িটি এমনভাবে সেট আপ করে যাতে যে কেউ দেখলে বুঝতে পারে এখানে পুলিশের সাথে গোলাগুলি হয়েছে, আর যার ফলে পুলিশটি সেখানে মারা গিয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ভিতরে যে লাশটি ছিল রোজ সেই লাশটিকেও বাইরে টেনে বের করে আর তার বন্দুকটিও তার পাশে রেখে দেয়। রোজ সম্পূর্ণ ঘটনাটি এমনভাবে সাজিয়েছে যে তার উপর সন্দেহ করার কোনো স্কোপই নাই। তার মেয়ে তো এসব দেখে খুব ঘাবড়ে যায়, তাই তার মেয়েকে সান্ত্বনা দেয় সে, এগুলো আমি তোমার ভালোর জন্য করছি, নাহলে তোমাদেরকে আমার কাছ থেকে ওরা দূরে কেড়ে নিয়ে যাবে, আমাদেরকে একসাথে থাকতে দিবে না। এদিকে বেসমেন্টে জ্যাকের জ্ঞান ফিরে তার পকেটে থাকা গ্যাস লাইট দিয়ে একটি টর্চ লাইট সে খুঁজে পায়। সেখানে থাকা বিভিন্ন জিনিসপত্রের সাহায্যে সে একটি রেঞ্জ ব্যবস্থা করে আর সেখানে থাকা ছোটখাটো জিনিসপত্র ব্যবহার করে সে তার হাতটি খোলার চেষ্টা করে। একটি পর্যায়ে হ্যাস্কো ব্লেডের সাহায্যে তারা দুজন হ্যান্ডকাপ থেকে মুক্তি পায়। তারপর তারা বেসমেন্টের অন্য একটি রাস্তা দিয়ে ঘরের বাহিরে বের হয়ে আসে। ততক্ষণে ভোর হয়ে গেছে। জ্যাকের তো মাথায় একটাই চিন্তা যে তার টাকাটা ঠিক স্থানে পৌঁছাতেই হবে। জ্যাক ম্যাটিকে বলতে থাকে আমি ভিতর থেকে যে টাকার ব্যাগটা নিয়ে আসি, তুমি আমার জন্য বাইরে অপেক্ষা করো। উপরে একটি জানলা খোলা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে আমি ভিতরে ঢুকবো। কিন্তু ম্যাটি তার কথা রাজি হয় না। সে বলে ভাই আমরা এখানে আর থাকবো না, চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদের টাকার ব্যাগের দরকার নাই। জ্যাক বলতে থাকে আমরা টাকার ব্যাগটা যদি এখান থেকে না নিয়ে যাই তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু ম্যাটিকে জ্যাক কোনোভাবেই বোঝাতে পারছে না। জ্যাক যেহেতু কথায় কথায় রেখে যায় তাই জ্যাক আর ম্যাটির ভিতরে ঝগড়া লেগে যায়। ম্যাটি তখন বলতে থাকে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে হেট করো, আসলে তুমি আমার ভাই না, তুমি আমাকে কখনো ঘৃণার চোখে ছাড়া দেখোনি। আসলে রোজের বলাগুলো কথা এখনো ম্যাটির মাথার ভিতরে ঘুরছে। জ্যাকও তার আগের মাথায় বলতে থাকে না আমি তোমাকে ভালোবাসি, তুমি এসব উল্টোপাল্টা কি বলছো, সে ছোটবেলা থেকে আমি তোমাকে বড় করছি, আমি তোমাকে মানুষ করছি, আব্বু আম্মু মরে যাওয়ার পর তুমি আমার কাছেই ছিলে, তুমি ছাড়া আমার আর কে আছে। তারপর জ্যাক তাকে ভালোভাবে বুঝিয়ে বলে যে সামনে দেখো একটি ভেড়ার খামার আছে, সেখানে যে তুমি লুকিয়ে পড়ো, আমি ওই জানালাটা দিয়ে ভিতরে ঢুকে টাকার ব্যাগটা নিয়েই বেরিয়ে আসবো, তারপর তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, তোমার আর টেনশন করা লাগবে না, আর আমি কথা দিচ্ছি আর এই ধরনের পরিস্থিতিতে তোমাকে আর কখনোই পড়তে হবে না। কথা শুনে ম্যাটি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় আর জ্যাকও গাছের একটি শিকড় দিয়ে সে জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। ম্যাটি জ্যাকের কথা মতো সে খামারে চলে আসে, কিন্তু তার মাথার ভিতরে রোজেরই কথাগুলো চলছিল। জ্যাক রুমের ভিতরে প্রবেশ করে দেখে রুমটা বেশ আজব, বিভিন্ন জিনিসের হাড় চাকু এগুলো পড়ে রয়েছে। অন্যদিকে রোজই তার মেয়েকে নিয়ে চলে আসে। দূর থেকে মেয়েটি এটি দেখতে পাওয়ার পর তাড়াহুড়ো করে সেখানে লুকিয়ে পড়ে। জ্যাকটা রুমটা একটু এক্সপ্লোর করতে দেখে পাশের রুমে কেউ একজন শুয়ে আছে, তাই সে একটি চাকু নিয়ে সরাসরি তার গলায় ধরে। সে মহিলাটির শরীর থেকে কাপড় সরাতেই দেখে তার দুটি পা কাটা, দুটি হাতের কবজি পর্যন্ত কাটা। এটা দেখে তো জ্যাকের একদম মাথায় হাত। সে মহিলাটির সামনে রয়েছে সিসি ক্যামেরা, অর্থাৎ সমস্ত ঘরে পর্যবেক্ষণ সে এখান থেকে দেখতে পাচ্ছে। জ্যাক দেয়ালে থাকা কিছু পেপার কাটিং দেখে সে সমস্ত ঘটনা বুঝে ফেলে। এই 10 বছর আগে এই মহিলাটির সাথে রোজের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়,
যার ফলে রোজের হাজবেন্ড বাচ্চা সে অ্যাক্সিডেন্টে মারা যায়। আর রোজ প্রতিশোধ নেবার জন্য সে তার ফ্যামিলিকে উল্টা দখল করে নিয়েছে, মানে তার স্বামীকে প্যারালাইসিস করে আর তার মেয়েকে নিজের মেয়ে হিসেবেই পালছে, আর মেসির আসল মাকে এভাবে প্যারালাইসিস করে রেখে দিয়েছে। মেসির পিতার জন্মদিনে যে চাকু সেটটি উপহার দেওয়া হয়েছিল সেটির হাতল কোনো প্রাণীর নয়, বরং মেসির অরিজিনাল মায়ের হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, কবজি এসব দিয়ে বানানো। মানে রোজ হচ্ছে কি পরিমাণে একটা সাইকো পেশেন্ট। মেসির মা এখন এসব থেকে সে মুক্তি চায়, তার জ্যাকের কাছে রিকোয়েস্ট করে তাকে মুক্তি দেওয়ার জন্য। জ্যাকও কোনো কিছু উপায় না পেয়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। তারপর তার গলায় থাকা রকেট, পেপার কাটিংস হতে অরিজিনাল তাদের ফ্যামিলি ছবি, এই দুইটি জিনিস নিয়ে রুম থেকে বেরোবার পথ খুঁজতে থাকে সে। রোজ ঘরে ঢোকার সময় খেয়াল করে যে তাদের ভেড়া একটি খামার থেকে বেরিয়ে গেছে, যার ফলে সেদিকে তার সন্দেহ যায়। আস্তে আস্তে পা এগোতে সে দেখে যে বেসমেন্টের দরজাটি খোলা, তার মানে তারা সেখান থেকে বেরিয়ে গেছে। রোজকে এদিকে আসতে দেখে ম্যাটি একটি জায়গায় লুকিয়ে যায়। রোজও সে খামারে প্রবেশ করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ম্যাটিকে খুঁজে পেয়ে যায়। ম্যাটিকে রোজ আবার ম্যানিপুলেট করতে থাকে যে তোমার এসব কোনো কিছু করার দরকার নেই, আমি তোমার দেখাশোনা করব, তুমি আমার সাথে থাকো। ম্যাটি যেহেতু ছোটবেলা থেকে তার বাবা মার ভালোবাসা পায়নি, তাই সে রোজের কথায় না করতে পারে না, তাকে মা বলে জড়িয়ে ধরে। অন্যদিকে জ্যাক কোনোভাবে ওই রুম থেকে বের হয়ে ঘরের ভিতরে চলে আসে, কিন্তু তার শরীরে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে সে ক্ষতস্থান থেকে অনবরত রক্ত পড়ছে, যার ফলে সে দুর্বল হয়ে পড়ছে। তাই সে ডাইনিং রুম থেকে একটা স্টেপলার নিয়ে ক্ষতস্থানটিকে পিন করে দেয়, যাতে সেখান থেকে আর রক্ত না বের হয়। আর তার সে ব্যথার যন্ত্রণায় সে ডাইনিং টেবিলের উপরেই শুয়ে পড়ে। অন্যদিকে আমরা সেই জ্যাকের বসকে দেখতে পাই। রাতে জ্যাক তার লোকেশন দিয়ে দিয়েছিল টেলিফোন বুথে কথা বলার সময়। সে বসও খুব নিকটবর্তী চলে এসেছে। অনেকক্ষণ বাইরে অপেক্ষা করে মা না আসায় মেসিও ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই জ্যাক তাকে আবার ধরে ফেলে। রোজ অন্যদিকে ঘরের মেন সুইচ অফ করে দেয়, যার ফলে ঘরটি অন্ধকার হয়ে যায়। জ্যাক মেসিকে ধরে পাশের রুমে নিয়ে যায়। রোজ আর ম্যাটি বন্দুক হাতে ঘরে চলে আসে। তারা সবাই জ্যাককে খুঁজতে থাকে। পাশের রুমে নিয়ে আসার পর জ্যাক মেসিকে বলতে থাকে, তুমি যার সাথে আসো সে তোমার আসল মা না। জ্যাক সমস্ত ঘটনা মেসিকে খুলে বলে, এমনকি তার মায়ের অরিজিনাল ছবিটিও তার কাছে দেয়। মেসির বয়স তখন ছোট, 2.5-3 বছর মতো বয়স, কিন্তু সে ছবিটি দেখার পর এই মহিলাটিকে চিনতে পারে। তার ছোটবেলা দু একটা স্মৃতি তার মনে পড়ে। তারপর সে নিজে নিজে উপলব্ধি করতে পারে যে আসলে তার সাথে কি ঘটেছে। মেসি জ্যাকের কাছে তার মায়ের কথা জানতে চায়। জ্যাক কথাটি এড়িয়ে যায়, বলে আমি জানি না। পরে জ্যাক মেসিকে প্রস্তাব দেয় যে আমার সাথে যাওয়ার জন্য। এখানে থাকলে রোজ তোমাদের ফ্যামিলিকে নরক বানিয়ে ফেলবে। তাই বেশি ভাবনা চিন্তা না করে মেসিও রাজি হয়ে যায়। তারা সরাসরি গাড়ির নিকট চলে যায়। অন্যদিকে জ্যাক চলে যায় খামারে তার ভাইকে ডাকার জন্য। খামারে আসার পর জ্যাক দেখতে পারে তার ভাই ম্যাটি এখানে নাই। আবার তার ভাইকে খুঁজতে সে ঘরের ভিতরে যেতে হবে। তাই সে মেসিকে বলে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। জ্যাক অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সে টাকার ব্যাগটি তুলেও নিয়ে যেতে পারছিল না। টানতে টানতে আবার সে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করার পর 2 তলায় ম্যাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। জ্যাক তখন ম্যাটিকে বলে যে ভাই তাড়াতাড়ি চলো, আমাদের এখান থেকে চলে যেতে হবে। ম্যাটি জানায় না, আমি আমার মায়ের কাছে আছি, আর আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তখনই রোজ তার হাতে থাকা বন্দুক দিয়ে জ্যাককে গুলি করে দেয়। গুলিটি তার গলার পাশ দিয়ে চলে যায়। কোনোভাবে জ্যাক নিজেকে বাঁচিয়ে পাশের রুমে কিচেনে যেয়ে আশ্রয় নেয়। রোজও তার বন্দুকটি তাক করে জ্যাকের পিছন পিছন যায়, আর সেও আস্তে আস্তে কিচেনের ভিতর প্রবেশ করে। ঘরে ঢোকা মাত্র জ্যাক এক ঘুষি দিয়ে রোজকে মাটিতে ফেলে অজ্ঞান করে দেয়। জ্যাক এমনি আহত, তারপর আবার তার গলার সাইডে গুলি লেগেছে। কোনোভাবে মাটি থেকে সে বন্দুকটি তুলে রোজকে গুলি করতেই যাবে, তখনই ম্যাটি এসে তাকে বাধা দেয়। ম্যাটি এসে জ্যাককে বলতে থাকে, ভাই এই কাজ করা যাবে না, তুমি অনেক খারাপ কাজ করেছো, তুমি অনেক খারাপ, তুমি এই ধরনের কাজ করতে পারো না। জ্যাক তার কথা উপেক্ষা করে যখন আবার গুলি করতে যাবে, তখনই ম্যাটি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর অনবরত ঘুষি মারতে থাকে। ম্যাটি তারপর রোজের কাছে চলে আসে, এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে মেসি ঘরের ভিতরে এত হট্টগোল শুনে ঘরের ভিতরে এসে ঘর থেকে জ্যাককে বাইরে হতে সাহায্য করে। পরে তারা দুজন মিলে খামারে এসে আত্মগোপন করে, কিন্তু তাদের পিছন পিছন রোজ আর ম্যাটিও চলে আসে। খামারে আসার পর রোজ জোরে জোরে বলতে থাকে যে মেসি তুমি কোথায়, মা তুমি এটা ভুল করছো, ওরা খারাপ লোক। রোজের এসব কথা শুনে মেসির রাগ হয়ে যায়। রাগ করে সে সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে বলতে থাকে যে তুমি আমার মা না, আমার নাম মেসি না, আমার নাম হচ্ছে জেমি, আমার সব কিছু মনে পড়ে গেছে। মুভিটি বোঝার সুবিধার্থে আমরা একে মেসি বলেই ডাকবো। তারপর মেসি সবকিছু বলতে থাকে, তুমি আমার মা নাও, তুমি আসলে একজন খুনি। ততক্ষণে জ্যাকের বস সে বাড়িতে চলে এসেছে, আর সেই সুযোগটা নিয়ে জ্যাক মেসির পিছন দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মেসিও তার পিছন পিছন দৌড় দেয়, তার ফলে রোজ তাদের পিছনে এবং গুলি ফায়ার করে। জ্যাকের বস সাথে একজন লোক নিয়ে এসেছিল, তারা দুইজন, তারাও পাল্টা আক্রমণ চালায়। জ্যাক তার বসের কাছে চলে আসে, আর মেসি যেয়ে তার গাড়িতে ওঠে। বস জিজ্ঞাসা করে জ্যাকের কাছে আমার টাকা কোথায়। বলে যে আপনার টাকা ওই মহিলার কাছে। বস জ্যাককে ধরে বলে, আমি যদি আমার টাকা না পাই জ্যাক তুমিও কিন্তু বাঁচবে না, তোমাকে আমি একদম শেষ করে ফেলবো। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বর্ষণ চলে। এক পর্যায়ে জ্যাকের বস সবকিছু বুঝতে পেরে জ্যাককে বাইরে নিয়ে আসে। বাইরে এসে বলে, আমার টাকা আমাকে দিয়ে দাও আর আমাদের লোককে যেতে দাও, তাহলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তবে রোজও বলে, তুমি টাকা জ্যাক দুটাই নিতে পারো, কিন্তু ম্যাটিকে আমি দিব না। কিন্তু বসের রাগ এই দুজনের প্রতি, তাই সে টাকা জ্যাক মেটি দুজনকেই চায়। কথা কাটাকাটির এক পর্যায়ে জ্যাকের কাছে থাকা একটি চাকু বসের পায়ে সোজা বসিয়ে দেয়। সেই সুযোগে রোজ ফায়ার করে দেয় বসের মাথায়। বস জায়গায় মারা যায়। বসের সাথে যে লোকটি এসেছিল সে ততক্ষণে তাদের পিছনে চলে গিয়েছে। মেয়েটি একটি ঘাস কাটা কাঁচি দ্বারা সেটা সজোরে তার পিছে বসিয়ে দেয়।
দেয়। এদিকে আবার রোজের গুলিও শেষ হয়ে গেছে, তাই বসের লোকটি সুযোগ পেয়ে এক ঘুষিতে রোজকে মাটিতে ফেলে দেয়, আর একটা ঘুষি দিয়ে ম্যাটিকে মাটিতে ফেলে দেয়। দূর থেকে এগুলো মেসি দেখছিল। বসের লোকটি যখন বন্দুকটি তুলে তাদের সবাইকে গুলি করতে যাবে, তখনই মেসি তার গাড়িটি নিয়ে তার উপরে সোজা চালিয়ে দেয়। সে আর সে জায়গায় দাঁড়ায় না, সোজা গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা মেসিকে দেখতে পারি তার সামনে একজন পুলিশ অফিসার বসে আছে। সে জানায় যে তার পিতা এখন সুস্থ আছে, সে তার সাথে এখন কথা বলতে পারবে। আমরা দ্রুতই সে আসামিকে ধরে ফেলবো। অন্যদিকে আমরা রোজকে দেখতে পাই ম্যাটির সাথে। সে ঠিক আগের মতোই নেটওয়ার্কবিহীন গহীন কোনো জায়গায় সে তার বাসা বানিয়েছে। সে সেখানে ম্যাটিকে খাওয়াই দিচ্ছে। একটা শয়তানে হাসি নিয়ে সিসি ক্যামেরার দিকে তাকায়। আমরা দেখতে পারি মেসির মাকে যেভাবে রাখা হয়েছিল ঠিক জ্যাককে সেভাবে প্যারালাইসিস করে রাখা হয়েছে, এমনকি তার পা একটি কাটা। অর্ধজীবিত অবস্থায় সে সবকিছুই দেখছে। রোজ তার প্রতিশোধ ঠিকই নিয়েছে। আর এখানেই শেষ হয়েছে আমাদের মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি? অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।